সুপ্রিয় ছাত্ররা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমার যে পাঠের বিষয়বস্তু সেটা অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর বোটানি 1। এখানে আমি আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে ছত্রাকের ইকোনমিক ইম্পর্টেন্ট। তো এই ছত্রাকের ইকোনমিক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই অর্থনৈতিক গুরুত্ব বা ইকোনমিক ইম্পর্টেন্সটি গভীর মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, আর অধিকতর জ্ঞান লাভের জন্য বেশি বেশি বই পড়বে। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাহলে আমরা শুরু করব অনার্স ফার্স্ট ইয়ারের ফাঞ্জির ইকোনমিক ইম্পর্টেন্ট। ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফাঞ্জি, এটি চ্যাপ্টার 3 এর মধ্যে রয়েছে। ফাঞ্জি এর পূর্বে আমি কিছু ক্লাস নিয়েছিলাম, সেক্ষেত্রে ফাঞ্জির রিপ্রোডাকশন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ইকোনমিক ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে ভালো করে লক্ষ্য করো যে ফাঞ্জি আমাদের কি কি উপকার এবং কি কি অপকার করে থাকে। সেজন্য ফাঞ্জির ইকোনমিক ইম্পর্টেন্স যখন আলোচনা করা হবে তার বেনিফিশিয়ারি এবং তার ডিমেরিটস বা হার্মফুল যে বিষয়গুলি আছে সবই এখানে উপস্থাপন করতে হবে, তাহলে সুন্দর একটি ইকোনমিক ইম্পর্টেন্স ফুটে উঠবে। আমরা দেখেছি ফাঞ্জি প্রায় পৃথিবীর সব জায়গায় সব পরিবেশেই জন্মে থাকে। সেই জন্য ফাঞ্জির ইকোনমিক ইম্পর্টেন্স বা স্কোপটি খুবই বেশি। আমরা দেখেছি ছত্রাক সমূহ মাটিতেও যেমন থাকে, পানির মধ্যেও থাকে, কিছু বায়ুর মধ্যেও থেকে থাকে। সেজন্য ছত্রাকের ইকোনমিক ইম্পর্টেন্স এর পরিধিটাও অনেক বেশি। তাহলে আমরা দেখি প্রথমে বেনিফিশিয়ারি যে সমস্ত দিক রয়েছে সেই বেনিফিশিয়ারি দিক, ইকোনমিক ইম্পর্টেন্সের বেনিফিশিয়ারি দিকটা কি? বেনিফিশিয়ারি রুল। বেনিফিশিয়াল রুল আমাদের কি কি উপকারী ভূমিকা পালন করে থাকে। প্রথমেই বেনিফিশিয়ারি রুলস এর মধ্যে আমরা আলোচনা করব টু ইনক্রিজ সয়েল ফার্টিলিটি। সয়েল ফার্টিলিটি আমরা জানি মাটির যদি উর্বরতা না থাকে সেই উর্বর মাটিতে কোনো ভালো ফসলই জন্মে না। যদি ভালো ফসল না জন্মে সেক্ষেত্রে আমাদের খাদ্যাভাব দেখা দিবে। সেজন্য আমাদের ফসলের ক্ষেত্রে উর্বর মাটিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই উর্বর মাটির ক্ষেত্রে আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য কৃত্রিমভাবে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকি। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব কিছু উপাদান রয়েছে, জীবজ উপাদান, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক। এই উপাদান সমূহ প্রাকৃতিকভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে থাকে। ঠিক তেমনি কিছু মৃতজীবী ছত্রাক রয়েছে। এই মৃতজীবী ছত্রাক সমূহ ব্যাকটেরিয়ার সাথে একত্রে মৃত জৈব বস্তুর উপর জন্মে থাকে। তাহলে খেয়াল করো ব্যাপারটি, কিছু মৃতজীবী ছত্রাক, এই মৃতজীবী ছত্রাক ব্যাকটেরিয়ার সাথে একত্রে মৃত জৈব বস্তুর উপর জন্মে থাকে এবং সেই মৃত জৈব বস্তুকে পচিয়ে দেয়। এই যে মৃত জৈব বস্তুকে পচিয়ে দিচ্ছে,
এর ফলে কি হচ্ছে, মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ হিউমাস সৃষ্টি হচ্ছে। এরা জৈব বস্তুর বা মৃত জৈব বস্তুর মধ্যে যে উপাদানগুলি ছিল তাকে সরলতম উপাদানে পরিণত করে। এই সরলতম উপাদানগুলি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা কি করে থাকে, এরা পটাশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফেরাস বা লোহা, সালফার, কার্বন, নাইট্রোজেন, এই ধরনের মুখ্য যে পুষ্টি উপাদানগুলি জৈব বস্তুকে পচিয়ে মুখ্য পুষ্টি উপাদানে পরিণত করে, যা উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এরা মাটির উপরে যেন পানির স্তরটি থাকে, অর্থাৎ তরল পদার্থ মাটির নিচে চুইয়ে না যায়, সেই জন্য মাটির উপরে একটি আস্তরণও তৈরি করে থাকে। এই আস্তরণ তৈরি করার ফলে মাটির যে গুরুত্বপূর্ণ উপাদান অর্গানিক সাবস্টেন্স সেগুলি চুইয়ে মাটির গভীরে চলে যেতে পারে না। এভাবেও ছত্রাক সমূহ মাটির উর্বরতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা দেখব টু প্রোডাকশনস of essential industrial product. ছত্রাক সমূহ বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বা শিল্প ক্ষেত্রে বিভিন্ন ধরনের দ্রব্য প্রস্তুতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই শিল্প ক্ষেত্রে ছত্রাকের যে ভূমিকা সেটা কিন্তু আজকের নয়, এটা বহু প্রাচীন একটি পদ্ধতি। মানুষ তাদের অজান্তেই এই কাজগুলি করে আসছে, অনেকে এটা না বুঝেই। কিন্তু এই যে ছত্রাকগুলি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা কিন্তু আজ প্রমাণিত। সেই রকম কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের আমরা বিবরণ জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানব বিয়ার তৈরি বা মদ শিল্পে। বিয়ার বা মদ শিল্পে আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখব বিভিন্ন প্রজাতির ছত্রাক রয়েছে, বিশেষ করে স্যাকারোমাইসিস বা ইস্ট। স্যাকারোমাইসিস বা একে আমরা কি বলে থাকি, ইস্ট। এই স্যাকারোমাইসিস বা ইস্ট ফার্মেন্টেশন প্রক্রিয়ায় শ্বেতসারকে পচিয়ে বা শ্বেতসারের উপর ক্রিয়া করে বিভিন্ন ধরনের বিয়ার বা মদ তৈরি করে থাকে। এছাড়াও এই স্যাকারোমাইসিসের বিভিন্ন প্রজাতি রয়েছে যারা রুটি বা পনির তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই বিয়ার বা মদ শিল্পের মধ্যে আমরা স্যাকারোমাইসিস বা ছত্রাকের ভূমিকা দেখতে পাই। এই যে বিয়ার এর ক্ষেত্রে স্যাকারোমাইসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে একে কিন্তু বিয়ার ইস্ট বলা হয়ে থাকে। একে আমরা কি বলে থাকি, এই ছত্রাককে আমরা বলে থাকি বা স্যাকারোমাইসিসকে বলে থাকি বিয়ার ইস্ট বলে থাকি। এর পরবর্তী যে ভূমিকা সেটি হচ্ছে এনজাইম। আমরা জানি এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন যা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হার ত্বরান্বিত করতে সহায়তা করে এবং বিক্রিয়া শেষে ভরে এবং গুণে অপরিবর্তিত থাকে। সেই ধরনের প্রোটিন সমূহকে বলে থাকি এনজাইম। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এনজাইম উৎপাদনেও এই ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তেমন একটি গুরুত্বপূর্ণ ছত্রাক রয়েছে অ্যাসপারজিলাস। এর বিভিন্ন প্রজাতি সমূহ কি করে থাকে, এই এনজাইম তৈরি করে থাকে। সেই এনজাইম সমূহের নাম আমরা এখন লিখব, যেমন
পলিজাইম, পলিজাইম, ডায়াস্টেজ, ডায়াস্টেজ, এরপরে রয়েছে পেনিসিলিন, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামের বিভিন্ন প্রজাতির সমূহ বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করে থাকে, যেমন অ্যামাইলেজ, অ্যামাইলেজ এনজাইম তৈরি করে থাকে। এছাড়াও এই এনজাইম তৈরির ক্ষেত্রে আরো বিভিন্ন ধরনের ছত্রাক রয়েছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা এনজাইমের ক্ষেত্রেও দেখছি ছত্রাকের ভূমিকা রয়েছে। এরপরে আসো হরমোন প্রোডাকশন। হরমোন, হরমোন কাকে বলে? হরমোন, হরমোন হচ্ছে যা অতি অল্প মাত্রায় বিদ্যমান থেকে তার ক্রিয়াস্থলের থেকে দূরবর্তী স্থানে বিক্রিয়া করে উদ্ভিদের বৃদ্ধি বা জীবের বৃদ্ধি বা বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক ক্রিয়াকে সহায়ক ভূমিকা পালন করে থাকে, তাকে আমরা বলে থাকি হরমোন। ঠিক তেমনি উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধির হার নির্ণয় ইত্যাদির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের হরমোন ব্যবহার হয়ে থাকে। সেই হরমোন প্রোডাকশনেও ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তেমনি একটি গুরুত্বপূর্ণ ছত্রাক রয়েছে জিব্বেরেলা, জিব্বেরেলা, জিব্বেরেলা ফুজিকোরই। এই জিব্বেরেলা ফুজিকোরই থেকে এক ধরনের হরমোন পাওয়া যায়, সেই হরমোনের নাম হচ্ছে জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড। জিব্বেরেলিক অ্যাসিড বা জিব্বেরেলিক, এই জিব্বেরেলিক অ্যাসিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন হিসেবে কাজ করে থাকে, যা উদ্ভিদের বৃদ্ধি এবং বৃদ্ধির হার কিরকম তার নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা দেখতে পাই বেকারি, বেকারি বা ব্রেড, ব্রেড, ব্রেড পাউরুটি শিল্পে, পাউরুটি একটি বেকারিতে যখন পাউরুটি উৎপাদন করা হয়, সে পাউরুটি যেন ফুলে ফাঁপা হয় আবার নরম বা স্পঞ্জি হয়, সেই জন্য এই রুটির সাথে বা ময়দার সাথে কিছু ইস্ট মিশ্রিত করা হয়। আমরা জানি ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক। এই ইস্ট এর ক্রিয়ার ফলে পাউরুটিটি ফুলে যায় আর নরম বা স্পঞ্জি হয়, এর ফলে এই পাউরুটি খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে আমরা দেখি এই ব্রেড বা রুটি তৈরির ক্ষেত্রেও স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস বা ইস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসো ফ্যাট, ফ্যাট অ্যান্ড ভিটামিনস, ফ্যাট অ্যান্ড ভিটামিনস। চর্বি বা ভিটামিন তৈরির ক্ষেত্রেও ছত্রাকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনি ছত্রাক রয়েছে যেমন পেনিসিলিন, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম ছত্রাক থেকে সাধারণত ফ্যাট তৈরির গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করা হয়। আর ভিটামিন তৈরির ক্ষেত্রেও ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন আমরা এক নজরে দেখতে চাই কি কি ভিটামিন এই ছত্রাক উৎপাদন করে থাকে। আমরা যদি একটু দেখি, এস বাইয়া, এস বাইয়া এর প্রজাতি থেকে উৎপাদন হয় ভিটামিন বি, বা এস বাইয়া একটি ছত্রাক যা ভিটামিন বি উৎপন্ন করে থাকে। এরকম রয়েছে পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম থেকে আমরা ভিটামিন সি উৎপাদন করে থাকি এবং ইস্ট বা স্যাকারোমাইসিস থেকে ভিটামিন ডি উৎপাদন করে থাকি। তাহলে দেখো এই ফ্যাট এবং ভিটামিন উৎপাদনের ক্ষেত্রেও ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে। তো এছাড়াও রয়েছে চিজ বা পনির তৈরিতে, চিজ বা পনির তৈরির ক্ষেত্রেও ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা উপরের অংশটুকু পরিষ্কার করে দিচ্ছি। চিজ বা পনির তৈরি, চিজ বা পনির তৈরিতে আমরা যদি দেখি সবুজ পনির যা রয়েছে তার রং, স্বাদ, গন্ধ এই গুণগত মান বৃদ্ধির জন্য কি করা হয়ে থাকে, যে পেনিসিলিয়াম ক্যামেমব্রেটি, পেনিসিলিয়াম ক্যামেমব্রেটি এই প্রজাতির ছত্রাকটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে নীল পনির রয়েছে সেই নীল পনির তৈরির ক্ষেত্রেও পেনিসিলিয়ামের আরো একটি প্রজাতি সেখানে ব্যবহার হয়। তাহলে পনিরের স্বাদ, রং এবং আকর্ষণীয় তোলার জন্য কিন্তু আমরা দেখছি ছত্রাকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসো অর্গানিক অ্যাসিড। ছত্রাকের দেহে তাদের যে মেটাবলিজম বা বিপাকীয় ক্রিয়া, সেই বিপাকীয় ক্রিয়ার ফলেও বিভিন্ন ধরনের অর্গানিক বা জৈবিক অ্যাসিড সমূহ উৎপন্ন হয়ে থাকে। এই জৈব অ্যাসিড সমূহ আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে। তেমনি কিছু অর্গানিক অ্যাসিড আমরা সম্পর্কে জানবো, যেমন অ্যাসপারজিলাস থেকে উৎপন্ন হয়ে থাকে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যাসপারজিলাসের বিভিন্ন প্রজাতি রয়েছে, সেখান থেকে আমরা অক্সালিক অ্যাসিড পেতে পারি, আমরা গ্যালিক অ্যাসিড পেতে পারি। এছাড়াও রয়েছে পেনিসিলিয়াম থেকে আমরা কি পেতে পারি, পেনিসিলিয়াম থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পেয়ে থাকি। আমরা গ্লুকোনিক অ্যাসিড। তো দেখো এই ছত্রাক থেকে আমরা বিভিন্ন ধরনের অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড সমূহ পেয়ে থাকি, যা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা বিভিন্ন শিল্প ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভাবে ব্যবহৃত হয়ে আসছে। বিভিন্ন উপাদান, খাদ্যদ্রব্য প্রস্তুতের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে পেলাম ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর আমরা আলোচনা করব ছত্রাকের মেডিসিনাল ভ্যালু। মেডিসিন উৎপাদন ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছত্রাক তাদের দেহে জৈবিক ক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের উপক্ষার বা অ্যালকালয়েডস উৎপাদন করে থাকে, বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স তৈরি করে থাকে, বিভিন্ন ধরনের ক্ষার তৈরি করে থাকে। এই যে ছত্রাক সমূহ তাদের দেহে বিভিন্ন ধরনের উপক্ষার, ক্ষার বা টক্সিক সাবস্টেন্স উৎপাদন করছে। এই ছাড়াও ছত্রাকের একটি গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করে থাকে, সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক সাবস্টেন্স, রোগ প্রতিরোধকারী কিছু উপাদান। তেমনি একটি রোগ প্রতিরোধকারী উপাদান বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1929 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার ফ্লেমিং এই ছত্রাক থেকে একটি অ্যান্টিবায়োটিক উৎপাদন করেছিলেন, যা আমাদের
জীবন রক্ষাকারী একটি মহা ঔষধ নামে পরিচিত। স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটাটাম থেকে এই পেনিসিলিন নামক এক ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করেন। পেনিসিলিয়াম নোটাটাম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেন, যা 1941 সন থেকে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছিল। এর পরবর্তীতে এই পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম এই পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে বাণিজ্যিক ভিত্তিতে এই পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়ে থাকে। এছাড়াও আমরা যদি দেখি ক্ল্যাভিসেস পারপুরিয়া, এই ক্ল্যাভিসেস পারপুরিয়া থেকে এক ধরনের ছত্রাক। এই ক্ল্যাভিসেস পারপুরিয়া থেকে স্ক্লেরোসিয়া নামক এক ধরনের উপাদান তৈরি হয়, যাকে বলা হয় আর্গট। তাকে আমরা বলে থাকি আর্গট। এই আর্গট পশু এবং মানুষের প্রসব এর ক্রিয়াকে, সন্তান প্রসব বা পশুর যে প্রসব ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং প্রসবের পরবর্তীতে যেন অতিরিক্ত রক্তক্ষরণ না হয় তার জন্য এই ক্ল্যাভিসেস পারপুরিয়া থেকে উৎপন্ন আর্গট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ক্ল্যাভাসিয়া এই ছত্রাক থেকে এক ধরনের উপাদান তৈরি করা হয়ে থাকে ক্ল্যাভাসিনটি বলা হয়ে থাকে ক্যান্সারের চিকিৎসায় ক্ল্যাভাসিন ব্যবহার হয়ে থাকে। বিজ্ঞানীরা ধারণা করেছেন এই ক্ল্যাভাসিন মানুষের পাকস্থলীতে কখনোই টিউমার তৈরি হতে দেয় না। তাহলে আমরা দেখতে পেলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু ঔষধ উৎপাদনের ক্ষেত্রে ছত্রাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মধ্যে প্রথম যে আবিষ্কৃত হয়ে থাকে অ্যান্টিবায়োটিক, যেটা স্যার আলেকজান্ডার ফ্লেমিং করে থাকেন। এরপরে ক্ল্যাভিসেস পারপুরিয়া থেকে আর্গট এবং ক্ল্যাভাসিয়া থেকে ক্ল্যাভাসিন। এই ক্ল্যাভাসিন ঔষধটি কিন্তু আমাদের ক্যান্সার চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো প্রিয় ছাত্ররা, আমরা মেডিসিনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটিও আলোচনা করলাম। এবার আমরা দেখব আমাদের যে শিক্ষাক্ষেত্র, সেই শিক্ষাক্ষেত্রের একাডেমিক স্টাডি বা রিসার্চের ক্ষেত্রেও এই ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিপূর্বে আমি বলেছিলাম যে ছত্রাক থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যেমন জিববেরেলা ফুজিকুলোই থেকে জিববেরেলিন যে হরমোনটি উৎপাদন হয় তা কিন্তু এখন পরীক্ষাগারে বা গবেষণাগারে গবেষণা করা হচ্ছে। তো শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রেও ছত্রাক একটি এখন গবেষণার বিষয় হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। এর পরবর্তী যে উপকারী ভূমিকা সেটি হচ্ছে ছত্রাকের ফুড বা খাদ্য হিসেবে ছত্রাক আমাদের কি ভূমিকা পালন করে থাকে। ছত্রাকের বিভিন্ন প্রজাতি রয়েছে, বিশেষ করে এগারিকাসের বিভিন্ন প্রজাতি, যাকে আমরা মাশরুম হিসেবে ভক্ষণ করে থাকি। এই মাশরুম এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং কার্বোহাইড্রেটসও থাকে, যা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাকে আমরা মাশরুম হিসেবে খেয়ে থাকি, যেমন এগারিকাস ক্যাম্পেস্ট্রিস। তেমনি একটি মাশরুম এগারিকাস ক্যাম্পেস্ট্রিস। ওকে, এই মাশরুমটি আমরা কি করে থাকি? মাশরুম হিসেবে খেয়ে থাকি। এছাড়াও মোরেল হিসেবেও খাওয়া যায়, যেমন মরসেলাকে আমরা মোরেল হিসেবেও খেয়ে থাকি। এছাড়াও টিউবার হিসেবেও, সবজি জাতীয় খাবার হিসেবেও
বিভিন্ন রেস্টুরেন্টে বর্তমানে এই ছত্রাকের ব্যবহার প্রচলিত হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি গ্লিসারিন উৎপাদনে, গ্লিসেরিন উৎপাদনে যখন ছত্রাক ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বিয়ার তৈরি করে বা মদ উৎপাদন করে শর্করা হতে, তখন এই বিয়ারের সাথে কিছু পরিমাণ গ্লিসারিনও উৎপাদিত হয়। এই গ্লিসারিনগুলি কিন্তু বিভিন্ন শিল্প ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাহলে গ্লিসারিন প্রস্তুতিতেও আমরা ছত্রাকের ভূমিকা দেখছি। এছাড়াও আরো বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, সেখানে আমরা দেখি ছত্রাক ব্যবহৃত হয়েছে, যেমন প্লাস্টিক ইন্ডাস্ট্রিতেও বর্তমানে ছত্রাক ব্যবহৃত হয়ে থাকে। আতর তৈরি, আতরের ক্ষেত্রে আতর গাছ থেকে উৎপন্ন হয়, সেই গাছটির নাম হচ্ছে এগালুসা। এই এগালুসা যে উদ্ভিদটি রয়েছে, সেখানে গাছের গুঁড়িতে যখন ছত্রাক আক্রমণ করে, সেই ছত্রাক আক্রমণ করলে সেখান থেকে আতর উৎপন্ন হয়। তাহলে দেখো, আতর গাছের মধ্যে এক ধরনের ছত্রাক, সেই ছত্রাক যদি আক্রমণ করে, সেক্ষেত্রেই সেই ছত্রাক কি একটু দেখে নিবে। অর্থাৎ এই আতর তৈরির ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এগালুসা উদ্ভিদের যে গুঁড়ি, সেই গুঁড়ির মধ্যে ছত্রাক যখন জন্মায়, সেখান থেকে কিন্তু আতর উৎপন্ন হয়। তো প্রিয় ছাত্ররা, ছত্রাকের ইকোনমিক ইম্পর্টেন্ট অনেক বেশি। তোমরা অবশ্যই যে ইকোনমিক ইম্পর্টেন্ট বেনিফিশিয়ারি দিক আলোচনা করবে, অবশ্যই তার সাথে সাথে কিছু ছত্রাকের নামগুলি জুড়ে দিবে, তাহলে সুন্দর একটি ইকোনমিক ইম্পর্টেন্ট ফুটে উঠবে। এরপর আমরা দেখব ছত্রাকের যে অপকারী ভূমিকা, সে অপকারী ভূমিকা। হার্মফুল রুল বা ছত্রাকের অপকারী ভূমিকা। ছত্রাক যেমন আমাদের অনেক উপকারী ভূমিকা পালন করে থাকে, ঠিক তেমনি আমাদের নানান ধরনের অপকারী ভূমিকাও ছত্রাকের রয়েছে। সেই অপকারী ভূমিকাগুলি বা ক্ষতিকারক ভূমিকাগুলি এখন আমরা আলোচনা করব। প্রথমেই দেখো, ছত্রাক আমাদের উদ্ভিদের ক্ষেত্রে যে কি ধরনের রোগ সৃষ্টি করে থাকে। প্লান্ট ডিজিজ বা উদ্ভিদের রোগ সৃষ্টিতে ছত্রাক অনেকাংশেই দায়ী। বিভিন্ন ধরনের ছত্রাক বিভিন্ন ধরনের উদ্ভিদের রোগ সৃষ্টি করে থাকে, তার মধ্যে কাণ্ড পচা রোগ, শিকড় পচা রোগ, ক্লোরোসিস, ব্লাইট, রাস্ট, পাউডারি মিলডিউ, এই ধরনের অসংখ্য রোগের জন্য ছত্রাক দায়ী। আমরা এখন কিছু ছত্রাকের রোগ সম্পর্কে দেখতে চাই। আমরা যদি ধানের দেখি, ধানের এক ধরনের রোগ হয়ে থাকে, যাকে আমরা বলি ব্রাউন স্পট রোগের জন্য যে ছত্রাকটি দায়ী, তাকে আমরা বলে থাকি ড্রেসলেরা অরাইজি। এই ব্রাউন স্পট রোগের জন্য ড্রেসলেরা অরাইজি দায়ী। আমরা যদি দেখি
ধানের ব্লাস্ট রোগ। ধানের ব্লাস্ট রোগের জন্য পাইরিফুলারিয়া অরাইজি, পাইরিফুলারিয়া অরাইজি এই ছত্রাকটি ধানের, এই দুটি ছত্রাকই ধানের রোগ সৃষ্টি করে থাকে। একটি ব্রাউন স্পট রোগ, একটি ব্লাস্ট রোগ। আমরা যদি গমের স্টেম রাস্ট রোগ দেখি, তখন আমরা দেখতে পাবো পার্কসিনিয়া গ্রামিনিস, ট্রাইটিসি এই প্রজাতির ছত্রাকটি গমের ক্ষেত্রে রাস্ট রোগ সৃষ্টি করে থাকে। পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী একটি উদ্ভিদের রোগ ছিল সে 1823 থেকে 47 সনে, যেটা আয়ারল্যান্ডে ঘটেছিল, যাকে বলা হয় আইরিশ ফেমিন বা আইরিশ দুর্ভিক্ষ নামে পরিচিত। আলুর বিলম্বিত ধসা রোগ, লেট ব্লাইট অফ পটেটো, লেট ব্লাইট অফ পটেটো। এই লেট ব্লাইট অফ পটেটো এর জন্য দায়ী যে ছত্রাক তাকে আমরা বলে থাকি ফাইটোপথুরা। ফাইটোপথুরা ইনফেস্টেন্স। এই ফাইটোপথুরা ইনফেস্টেন্স দ্বারা লেট ব্লাইট অফ পটেটো বা আলুর বিলম্বিত ধসা রোগ হয়েছিল, যার ফলে আয়ারল্যান্ডে কিন্তু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এতে প্রায় 10 লক্ষ লোক মারা যায় এবং 20 লক্ষ লোক সেই আয়ারল্যান্ড ছেড়ে অন্যত্র চলে যায়। এছাড়াও আর্লি ব্লাইট অফ পটেটো হয়ে থাকে অল্টারনারিয়া সুলানি। এই অল্টারনারিয়া সুলানি এর মাধ্যমে আলুর আগাম ধসা রোগ, লেট ব্লাইট অফ পটেটো দ্বারা হয়ে থাকে আলুর বিলম্বিত ধসা রোগ, এবং আর্লি ব্লাইট অফ পটেটো এটি দ্বারা হয়ে থাকে আগাম ধসা রোগ। এছাড়াও আমরা যদি আখের কাণ্ড পচা রোগ দেখি, স্টেম রড অফ সুগার ক্যান, সেক্ষেত্রে আমরা দেখি পুলেট্রোট্রিকাম। এই পুলেট্রোট্রিকাম স্টেম রড এর জন্য দায়ী। এরকম আরো অসংখ্য ডিজিজ রয়েছে যেগুলি এই ছত্রাক দ্বারা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম ছত্রাক উদ্ভিদের রোগ সৃষ্টিতে দায়ী। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু রোগের কথা আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখব ছত্রাক আমাদের মানুষ এবং আমাদের যে এনিম্যালস রয়েছে তাদের উপরও কি ধরনের ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে। Disease, human beings and animal। মানুষ এবং আমাদের যে পশু পাখি রয়েছে তাদের উপর ছত্রাক কি ধরনের রোগ সৃষ্টি করে থাকে। এই ক্ষেত্রেও দেখি ছত্রাক অনেক ক্ষতিকর রোগ সৃষ্টিতে সহায়তা করে থাকে। তেমনই একটি রোগ রয়েছে অ্যাসপারজিলোসিস। এটা আমরা এইভাবে লিখতে পারি, অ্যাসপারজিলোসিস, দুইভাবে আমরা লিখতে পারি। এই অ্যাসপারজিলোসিস রোগটি হয়ে থাকে শ্বাসতন্ত্রের সম্পর্কিত একটি রোগ, সমন্বিত একটি রোগ। অ্যাসপারজিলাস নিগার বা অ্যাসপারজিলাস এর বিভিন্ন প্রজাতি এই অ্যাসপারজিলোসিস
রোগটি সৃষ্টি করে থাকে। এর ফলে আমাদের কি হয়, এই অ্যাসপারজিলোসিস রোগের ক্ষেত্রে শ্বসন ক্রিয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায়। এই অ্যাসপারজিলোসিস রোগটি কিন্তু যক্ষ্মা রোগ বা টিউবারকুলোসিস রোগের মতোই বিভিন্ন ধরনের লক্ষণগুলি প্রকাশ করে থাকে। এরপর দেখো ডার্মাটোমাইকোসিস। ডার্মাটোমাইকোসিস বা চর্মরোগ। মানুষের বিভিন্ন ধরনের যে চর্মরোগ রয়েছে সেই চর্মরোগের জন্য কিন্তু ছত্রাক দায়ী। তেমন একটি চর্মরোগ রয়েছে যেটা খুবই কমন, যেমন রিংওয়ার্ম, যাকে আমরা বলে থাকি দাঁত রোগ। দাঁত রোগটি সাধারণত মানুষের যে বগল বা কুচকি এই সমস্ত স্থানে বেশি হয়ে থাকে, যেখানে একটু যদি যে সমস্ত মানুষজন বস্তির মধ্যে বা জনাকীর্ণ স্থানের মধ্যে বসবাস করে, অপরিষ্কার ভাবে থাকে, ঘেমে থাকে শরীর অনেকক্ষণ, সেই সমস্ত স্থানে সাধারণত এই দাঁত রোগটি হয় এবং এই দাঁত রোগের জন্য দায়ী কিন্তু ছত্রাক ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মা ছত্রাকটি দাঁত রোগ সৃষ্টি করে থাকে। যেমন এছাড়াও আরেকটি ছত্রাক রয়েছে, যেমন মিউকর থেকে কি হয়ে থাকে, মিউকরমাইকোসিস। বর্তমানে আমরা যদি কোভিড পেশেন্টদের ক্ষেত্রে দেখি, কোভিড পেশেন্টদের যাদের অ্যান্টিবডি কমে যায়, অ্যান্টিবডি কমে গেলে এক ধরনের ছত্রাক আক্রমণ করে, যাকে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাস হিসেবে পরিচিত লাভ করছে। এই ব্ল্যাক ফাঙ্গাস কিন্তু মিউকরমাইকোসিস রোগ সৃষ্টি করে থাকে। এটা কিন্তু মিউকর দ্বারা সংগঠিত একটি রোগ। তাহলে মিউকর দ্বারা সংগঠিত একটি রোগ হচ্ছে মিউকরমাইকোসিস। এই মিউকরমাইকোসিসের কারণে কিন্তু এখন রোগী মারাও যাচ্ছে। এরপর আমরা দেখতে পারি মাইক্রোস্পোরাম। মাইক্রোস্পোরাম যে ছত্রাক রয়েছে, এই মাইক্রোস্পোরাম ছত্রাকের কারণে আমাদের চুল পড়ে যায়, অর্থাৎ টাক হওয়ার ক্ষেত্রেও কিন্তু ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা অবশ্যই ক্ষতিকরী ভূমিকা পালন করে থাকছে। তো দেখছি যে অ্যাসপারজিলোসিস, ডার্মাটোমাইকোসিস, মিউকরমাইকোসিস, এছাড়াও আরো অনেক রোগ রয়েছে যেগুলি ছত্রাক দ্বারা সংগঠিত হয়ে থাকে। এবার আমরা একটি মাছের রোগের ক্ষেত্রে দেখব। আমরা জানি সেপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা, স্যালমন ডিজিজ, এটি মাছের ক্ষেত্রে হয়ে থাকে। স্যালমন ডিজিজ এটি ঘটে থাকে সেপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। এই সেপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা দ্বারা মাছের স্যালমন ডিজিজ হয়, অর্থাৎ মাছের ফুলকা পচে যায়, ফুলকা পচা রোগ বলা হয়ে থাকে। এটি প্রায় প্রত্যেক দেশের মধ্যেই দেখা যায়। এর ফলে কিন্তু মাছের মরক রোগ দেখা যায়, মহামারী হয়ে থাকে, মাছের মহামারী। এটাও কিন্তু এক ধরনের ছত্রাক দ্বারা সংগঠিত হচ্ছে, যেটাকে বলি সেপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। তো প্রিয় ছাত্ররা, তাহলে দেখো এই মানুষ এবং বিভিন্ন পশু পাখি, ইভেন মাছের মধ্যেও ছত্রাক ক্ষতিকর প্রভাব ফেলছে। এবার আমরা দেখব ছত্রাকের বিষক্রিয়া। টক্সিন প্রোডাকশনস। আমরা যেমন আলোচনা করেছি, কিছু কিছু ছত্রাক খাদ্য হিসেবে গ্রহণ করা হয়, আবার কিছু কিছু ছত্রাক আছে যেগুলি আমাদের জীবন নাশও করে থাকে।
তেমনি কিছু গুরুত্বপূর্ণ ছত্রাক রয়েছে, যেমন অ্যাগারিকাস এর কিছু প্রজাতি রয়েছে। অ্যাগারিকাসের কিছু প্রজাতি রয়েছে যেগুলি বিষাক্ত, সেগুলি খেলে কিন্তু আমাদের বিষক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিষাক্ত একটি ছত্রাক রয়েছে অ্যামিনিটার অনেকগুলি প্রজাতি রয়েছে, যেমন অ্যামানিটা ফাইলয়েডস, অ্যামানিটা ভাইরুসা, অ্যামানিটা ভার্না। এই ধরনের অ্যামানিটার প্রজাতি সমূহ খুবই বিষাক্ত, যারা অ্যামানিটার টক্সিন সাবস্টেন্স তৈরি করে থাকে। এই অ্যামানিটার টক্সিন সাবস্টেন্স আমাদের জীবন নাশ করে দিতে পারে। এই জন্য একে কি বলা হয়ে থাকে? একে বলা হয়ে থাকে মরণ টুপি। এছাড়াও আমরা ছত্রাকের আরো কিছু ক্ষতিকারক দিক দেখব, যেগুলি আমাদের যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বা এসেনশিয়াল কমোডিটিসকে ধ্বংস করে থাকে বা ক্ষতি সাধন করে থাকে। তেমনি কিছু কমোডিটিস সম্পর্কে আমরা জানব, যেমন ফ্রুটস। ফলের মধ্যে চিনির পরিমাণ বেশি থাকে এই ফলের মধ্যে, সেই জন্য স্যাকারোমাইসিস বা ইস্ট, পেনিসিলিয়াম এই ধরনের ছত্রাক সমূহ আক্রমণ করে। এর ফলে ফল পচে যায়। এরপর আমরা দেখব ভেজিটেবলস বা শাকসবজি। ফলের খোসা যেমন শক্ত এবং নরম এবং চিনির পরিমাণ বেশি থাকে, সেই জন্য এই ফল কিন্তু দ্রুত পচে যায়। এছাড়া যে ভেজিটেবলস রয়েছে তাতে চিনির পরিমাণ কম থাকায় ফলের তুলনায় শাকসবজি সমূহ একটু কম নষ্ট হয়। এক্ষেত্রেও আমরা দেখি বিভিন্ন ধরনের ছত্রাক, যেমন পেনিসিলিয়াম, স্যাকারোমাইসিস, মিউকর, অ্যাসপারজিলাস এই প্রজাতির ছত্রাক সমূহ জন্মে ফল শাকসবজিকে পচে ফেলে। এরপর আমরা দেখব যে মিল্ক এবং মিল্কের প্রোডাক্ট, দুধ এবং দুগ্ধ জাতীয় যে সমস্ত দ্রব্যাদি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাসপারজিলাস এর বিভিন্ন প্রজাতি, ওয়েডিয়াম ল্যাকটিসও এক ধরনের ছত্রাক, যা দুধ এবং দুধ জাতীয় উপাদানকে নষ্ট করে দেয়। আমাদের যদি দীর্ঘদিন মাংস প্রিজার্ভ করে রাখি, প্রিজার্ভকৃত সেই মাংসের মধ্যেও ছত্রাক আক্রমণ করতে পারে এবং সেই মাংসকে নষ্ট করে দেয়। তো তেমনি কিছু ছত্রাক রয়েছে অ্যাসপারজিলাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসপারজিলাস কিন্তু খুবই ক্ষতিকর রোগ সৃষ্টি করে থাকে এবং আমাদের যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সমূহ রয়েছে, আমাদের খাদ্যদ্রব্য, সেই খাদ্যদ্রব্যের প্রোডাক্ট সমূহকেও নষ্ট করার জন্য দায়ী। আমরা অবশ্যই এক্ষেত্রে আমরা একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমরা যদি দেখি টিম্বার প্রোডাক্ট, আমাদের কাঠ বা কাঠ জাতীয় যে সমস্ত দ্রব্যাদি রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের তৈজসপত্র তৈরি করে থাকে কাঠ দিয়ে, সেই কাঠের মধ্যেও কিন্তু ছত্রাক আক্রমণ করে। এই ছত্রাক আক্রমণ করার কারণে আমাদের এই আসবাবপত্রও ক্ষতি সাধন করে থাকে। তেমনি একটি ছত্রাকের নাম আমরা জানি পলিপুরাস। এই পলিপুরাস ছত্রাক আক্রমণের কারণে টিম্বার, আরো ছত্রাক রয়েছে, আমি একটি করে উদাহরণ দিচ্ছি। আমাদের কাঠ এবং কাঠ জাতীয় যে দ্রব্যাদি রয়েছে, সেটা কিন্তু
নষ্ট হয়ে যায়। আমরা যদি দেখি পাউরুটির ক্ষেত্রে যেমন ইস্ট ব্যবহৃত হচ্ছে, তেমনি পাউরুটি যদি আমরা দীর্ঘদিন রেখে দেই সেক্ষেত্রে কিন্তু ইস্ট বা পেনিসিলিয়াম এই ছত্রাকটি আক্রমণ করার ফলে পাউরুটি নষ্ট হয়ে যেতে পারে। তো প্রিয় ছাত্ররা, আমরা ছত্রাকের অনেকগুলি হার্মফুল রুল আমরা এখন দেখতে পেলাম। তোমরা আরো বই পড়বে, বেশি বেশি বই পড়লে তোমরা আরো বেশি ছত্রাকের অপকারী এবং উপকারী উভয় ধরনের রুলস বা ভূমিকা সমূহ সম্পর্কে জানতে পারবে। সেজন্য পড়ার কোনো বিকল্প নেই, আর বেশি বেশি বই পড়ো। আমি তোমাদের একটি ধারণা দিলাম ছত্রাকের ইকোনমিক ইম্পর্টেন্স সম্পর্কে। অধিকতর জ্ঞান লাভের জন্য আরো বেশি বেশি তোমরা বই পড়বে, তাহলে একটি সুন্দর ইকোনমিক ইম্পর্টেন্স তোমরা তোমাদের পরীক্ষার জন্য উপস্থাপন করতে পারবে। তো আজকে তোমাদের সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা আমার ক্লাসটি দেখছেন তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা রয়েছে। ঢাকা কলেজ পরিবারের পক্ষে, উদ্ভিদ বিজ্ঞান পরিবার হতে আমাকে এই ক্লাসটি পরিচালনার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সবাই ভালো থাকেন। বেস্ট অফ লাক।